সিনুকে নিয়ে বাড়িতে ঢোকা মাত্রই মেজাজ খারাপ হয়ে গেল নাহারের। দাদির সাথে বসে আছে নাহারের ফুফি শরীফা বেগম, পাশেই তার একমাত্র ছেলে তুহিন। নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো নাহার, কিন্তু ফুফির কথাই থেমে গেল। শরীফা বেগম পান চিবোতে চিবোতে বললেন, আদব কায়দা কি সব খুঁয়েছিস? আমাকে কি চোখে পড়ছে না? পিছু ফিরল না নাহার। কোনো জবাব না দিয়ে ঘটঘট পায়ে নিজের রুমে চলে গেল। শরীফা বেগম মুখ বাঁকালেন, ছেলেকে ইশারায় বললেন নাহারের কাছে যেতে। হেলেনা বেগম বাধা দিলেন, কিন্তু তাকে উপেক্ষা করে তুহিন নাহারের ঘরের দিকে গেল। শরীফা বেগম বললেন, তুহিনের সাথে নাহারের বিয়ে কবে দিবে মা? তোমাকে কতবার বলতে হবে শরীফা, নাহার বিয়েতে রাজি নয়। তোমার নেশাখোর ছেলেকে কোনোভাবেই বিয়ে করবে না নাহার। খবরদার মা, আমার ছেলেকে নেশাখোর বলবে না। লাখে একটা আমার সোনার টুকরো ছেলে। তোমার নাতনির কিসের এত দেমাক? সেধে ওকে নিজের ছেলের বউ করতে চাইছি, না হলে আমার ছেলের পিছে মেয়েদের লাইন লেগেছে। তাহলে সেই মেয়েদেরকে লাইন থেকে একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দাও। থতমত খেয়ে গেল শরীফা বেগম। মায়ের সাথে কথায় কখনো পেরে উঠবে না, তবুও নানাভাবে বোঝাতে চেষ্টা করতে লাগলো। হেলেনা বেগমের এক কথা, তার নাতি রাজি হলেই বিয়ে দেবে। শরীফা বেগম জানেন এটা অসম্ভব, নাহার কোনোদিনও রাজি হবে না। ঘরে এসে সবেমাত্র একটু বসেছে নাহার, নিজের অতি নিকটে কারো অস্তিত্ব টের পেল। নাহারের বুঝতে বাকি রইল না কে। পিছনে ফিরে ঠাসিয়ে চর বসালো তুহিনের গালে। হঠাৎ আক্রমণে কাল সামলাতে না পেরে তুহিন নিচে পড়ে গেল। আমি কিছু করে ফেলার আগেই বের হও আমার ঘর থেকে, চিৎকার করে বলল নাহার। অতিরিক্ত রাগের ফলে নাক তীর তীর করে কাঁপছে, চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে রাগ। তুহিনকে সেভাবেই থাকতে দেখে কলার ধরে দাঁড় করালো। ধাক্কা মেরে নিজের ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিল নাহার। রাগ ঘেনায় গা রিরি করছে। ছোটবেলায় নানানভাবে নিজের ফুফুর ছেলের কাছেই হেনস্থ হয়েছে নাহার। মনে পড়তে গা গুলিয়ে আসছে। ওয়াশরুমে চলে গেল নাহার, চোখে পানি চিকচিক করছে। তুহিন হতভম্বর মতো দাঁড়িয়ে আছে ঘরের বাইরে, এখনো বুঝে উঠতে পারছে না এসব কি হলো। তার সামনে নাহার ভয়ে সবসময় গুটিসুটি হয়ে থাকতো। সেই মেয়ের হঠাৎ এমন রূপ ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে তাকে। রেগে নাহারের দরজায় কড়া আঘাত করে একবার। তোকে আমি দেখে নিব নাহার, তুহিনের গায়ে হাত দেওয়ার ফল পাবি তুই। তুহিনের ঠোঁটের কোণে রক্ত দেখে শরীফা বেগম অস্থির হয়ে উঠলেন। গালে হাত দিয়ে বললেন, কি হয়েছে তোর বাবা? দেখ কারো কাছে থাপ্পড় খেলো নাকি। তোর ছেলেকে সাবধান করবি। যাকে এতদিন দুর্বল ভেবে এসেছে সে আর আগের মতো দুর্বল নেই। হাত পা ভেঙে ঝুলিয়ে রাখবে, ব্যাং করে বললেন হেলেনা বেগম। তুহিন রেগে তার দিকে তাকালেন। হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। পিছনে শরীফা বেগমও ছুটলেন। অদ্রিত বলল, আমাকে বিয়ে কবে করাবে বাবা? চোখ গলগল করে অদ্রিতের দিকে তাকায় জুনায়েদ সাহেব। খাবার পরিবেশন করতে থাকা আয়েশা বেগমের হাত কেঁপে ওঠে। তিনিও অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলের দিকে। অদ্রিত বলল, এইভাবে তাকানোর কিছু হয়নি। আমার যে 2 বাচ্চার বাপ হওয়ার বয়স হয়েছে সেটা কি তোমাদের চোখে পড়ে না? কাশি উঠে যায় জুনায়েদ সাহেবের। তাকে পানি এগিয়ে দেয় আয়েশা বেগম। ঢকঢক করে পানি শেষ করেন তিনি। তোমরা যদি দিতে না পারো তাহলে বলে দাও, আমি না হয় বিয়ে করে তোমাদের বৌমাকে নিয়ে আসব। নির্লজ্জ ছেলে, বিয়ে করতে চাইলে বুঝি নির্লজ্জ হয়ে যায় মানুষ? তাহলে তো তুমিও নির্লজ্জ। দাদুর থেকে শুনেছিলাম তুমিও নাকি মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলে। ছেলে তো বাপের মতোই হবে। মিটমিটিয়ে হাসলেন আয়েশা বেগম। নিজেকে আর পচাতে না দিয়ে জুনায়েদ সাহেব আসিফকে বললেন, সবে মন্ত্রী হয়েছ, আর কটা দিন যেতে দাও, তারপর তোমার জন্য মেয়ে দেখছি। অদ্রিত বলল, মেয়ে দেখতে হবে না, মেয়ে পছন্দ করাই আছে। তুমি শুধু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। বিয়ে ঠিক করে না আসতে পারলে মাকে নিয়ে অন্য বাসায় উঠব আমি, তারপর তুমি একাই থেকো। খাবার শেষ করে উঠল অদ্রিত। ঠান্ডা মাথায় বাবাকে হুমকি দিয়ে চলে গেল। পার্টি অফিসে যেতে হবে তাকে। হ্যাবলার মতো চেয়ে থাকলো জুনায়েদ সাহেব। উচ্চস্বরে হেসে উঠল আয়েশা বেগম। বাপ যেমন তার ছেলেও তেমন। অসহায় হলো জুনায়েদ সাহেবের মুখ। এখন যদি মেয়ের বাড়ি রাজি না হয় তাহলে তার প্রাণপ্রিয় সহধর্মিণীর থেকে আলাদা থাকতে হবে। না, এটা কোনোভাবেই সম্ভব নয়। মেয়ের বাড়ি অবশ্যই রাজি হবে। আজকে ওর চাকরির ইন্টারভিউ আছে নাহারের। এটা খুব সম্ভবত 13 নাম্বার। ইন্টারভিউ রুম থেকে বেরে মেজাজ গরম হয়ে আছে নাহারের। আগেরগুলোর মতোই এবারও একই কাহিনী। ইন্টারভিউ রুমের লোকদের কুনজর, বাজে প্রস্তাব। তাছাড়া আগে থেকেই মামা কাকার পাওয়ার খাটিয়ে চাকরিটা কেউ পেয়ে গেছে।
বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিৎকার করে কথা শোনাচ্ছেন ইন্টারভিউর রুমে থাকা লোকগুলোকে। ভিজে জুবুথুবু হয়ে গেছে সে। অন্ধকার প্রায় নেমে এসেছে। নিজ মনে এদিকে সেদিকে করে হাঁটছে নাহার। হঠাৎ থেমে গেল সে। এমনি এমনি থামেনি। সামনে তুহিন সহ আরও দুটো ছেলে। বৃষ্টি প্রায় থেমে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে একটা নির্জন গলির মধ্যে চলে এসেছে সে। বৃষ্টিতে ভেজার অভ্যেস নেই নাহারের। বৃষ্টিতে ভিজলে কিছু সময়ের মধ্যে শরীর দুর্বল হয়ে যায় তার। তুহিন সহ বাকি ছেলে দুজন এগিয়ে আসছে তার দিকে। নাহার দেখল, কিন্তু ঠাই সেখানেই দাঁড়িয়ে থাকলো। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে সে। তুহিন বিশ্রীভাবে হাসছে। নাহারকে যেন চোখ দিয়েই গিলে ফেলবে। নাহারের গায়ে হাত দেওয়ার আগেই কারো শক্ত হাতের ঘুষিতে পিছনে ছিটকে পড়ল। নাহারের চোখ বন্ধ হয়ে আসছে। পড়ে যাওয়ার আগেই কেউ নিজ বাহু ধরে আগলে নিল তাকে। কোলে তুলে নিয়ে বসিয়ে দিল গাড়িতে।